তোমার দেবতারা না আমার দেবতারা, তুমি বা আমি কি জানি কারা বেশি ক্ষমতাবান? মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন সৌভিক চক্রবর্তীর ভাবানুবাদে রুডিয়ার্ড কিপলিং এর কাহিনী দ্য মার্ক অফ দ্য বিস্ট। সুয়েজ খালের পূর্ব দিকে অনেকেরই ধারণা খ্রিস্টান ধর্মের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, মানুষ গিয়ে পড়ে এশিয়া মহাদেশের দেবতা এবং অপদেবতাদের হাতে। ইংল্যান্ডের চার্চ অফ প্রভিডেন্সের তখন নিছক পর্যবেক্ষকের ভূমিকা পালন করা ছাড়া আর কোনো গতি থাকে না। ভারতবর্ষে থাকাকালীন সম্মুখীন হওয়া অধিকাংশ ভয়ঙ্কর ঘটনাকেই এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায়। আমার গল্পটাও তার ব্যতিক্রম নয়। আমার বন্ধু ভারতীয় নেটিভদের হাতের তালুর মতো চিনে রাখা পুলিশ কর্মচারী স্ট্রিকল্যান্ড এই ঘটনার সাক্ষী। ডক্টর ডুময়ও নিজের চোখে সবকিছু দেখেছিলেন, যদিও ঘটনা সম্বন্ধে তার ব্যাখ্যা একেবারেই ভুল ছিল। ডুময় আর আমাদের মধ্যে নেই। কয়েক বছর আগে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তার। সেই গল্প অন্য কোনো সময়ের জন্য তোলা রইল। এখন আসি ফ্লিটের গল্পে। ফ্লিট যখন ভারতে আসে তখনও অনেক টাকার মালিক। হিমালয়ের পাদদেশে ধর্মশালা বলে একটা জায়গায় কিছু জমিও কিনেছে। ওর কাকা মারা যাওয়ার আগে ওর জন্য বিস্তর ধন সম্পত্তি রেখে গিয়েছিলেন। লম্বা চওড়া চেহারার মৃদুভাষী ফ্লিট লোক হিসেবে ভালো হলেও ভারতের নেটিভদের জীবনযাত্রা সম্বন্ধে তেমন ধারণা ওর ছিল না। এমনকি স্থানীয় ভাষা বুঝতে ওর অসুবিধে হয় এমন অভিযোগও প্রায়ই করত। সুদূর পাহাড় থেকে অনেকটা পথ পেরিয়ে আমাদের ছোট্ট স্টেশনে এসেছিল ফ্লিট নতুন বছর উদযাপন করতে। স্ট্রিকল্যান্ডের বাড়িতে অতিথি হয়ে উঠেছিল। প্রত্যেকবার বছর শেষের রাতে আমাদের ক্লাবে জমকালো অনুষ্ঠানের আয়োজন হতো। সেখানে ফোয়ারার মতো মদ বইত। এই যেন ইংরেজ সাম্রাজ্যের প্রত্যন্ত কোণে পড়ে থাকা মুষ্টিমেয় কয়েকজন মানুষের একদিনের হইহুল্লোড় করবার স্বাদ। সেবারের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে কয়েকজন এসেছিল সীমান্ত থেকে। বছরের পর বছর সাদা চামড়ার মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকা, রাতে খাইবেরীয় শত্রুর বুলেটের শিকার হতে হতে বেঁচে ফেরা ইংরেজ রেজিমেন্টের সৈন্য সব। বাগানের একপাশে একটা গুটিয়ে থাকা সজারু খুঁজে পেয়ে ওরা ওটা নিয়ে পোলো খেলবার চেষ্টা করছিল। দক্ষিণ ভারত থেকে আসা জনা ছয়েক ব্যবসায়ী সমানে গুলতাপ্পি মারছিল, যেন এশিয়ার সবচেয়ে বড় গুলবাজকে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। যুদ্ধে আহত এবং নিহত সহকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে মদ খেয়ে মাতলামি সবই চলছিল। আমরা কখনো বেহেড মাতাল হয়ে পোলো চ্যাম্পিয়নশিপ কাপ হাতে পুরনো দিনের গান গাইছিলাম, কখনো আবার তারা ভরা আকাশের নিচে দাঁড়িয়ে আজীবন বন্ধুত্ব অটুট রাখার অঙ্গীকার করছিলাম। শেরির বোতল দিয়ে সন্ধে শুরু করেছিল ফ্লিট। ডিনারের আগে এলো শ্যাম্পেন, তারপর জল না মিশিয়েই কেপ্রি। কফি খাওয়ার সময় বেনেডিক্টিন, তারপর 5 গ্লাস হুইস্কি সোডা দিয়ে। রাত 2:30টার সময় বিয়ার আর ব্র্যান্ডি। ফলে রাত 3:30 নাগাদ যখন বাইরের 14 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডায় বেরিয়ে এলো ফ্লিট, ওর মাথা কাজ করছিল না। ঘোড়ায় চড়ার আগে বার কয়েক ওটাকে কষে ধমক দিল, তারপর এক লাফে পিঠে উঠতে গেল। ভয় পেয়ে লাফিয়ে উঠল ঘোড়াটা, এক দৌড়ে ফিরে গেল আস্তা বলে। অগত্যা আমি আর স্ট্রিকল্যান্ড মিলে গার্ড অফ অনার দেওয়ার মতো করে
ওকে দুদিক থেকে ধরে হাঁটিয়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলাম। আমরা যে রাস্তা ধরে এগোচ্ছিলাম সেটা বাজারের মধ্যে দিয়ে গিয়েছিল। কাছেই ছিল একটা হনুমান মন্দির, স্থানীয় মানুষদের অত্যন্ত শ্রদ্ধার জায়গা। সব দেবতারই কিছু না কিছু ভালো গুণ থাকে, যেমন থাকে পুরোহিতদেরও। ব্যক্তিগতভাবে আমি হনুমান দেবতাকে যথেষ্ট গুরুত্ব দিতাম পার্বত্য অঞ্চলে বসবাসকারী তার ধূসর চামড়ার বানর ভক্তদেরও। কে জানে কখন কোন বন্ধুর প্রয়োজন পড়ে। মন্দিরে আলো জ্বলছিল। পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের কানে এলো মন্ত্রের ধ্বনি। পুরোহিতরা রাত জেগে দেবতার উপাসনা করছেন। হঠাৎই ঘটে গেল অঘটন। আমরা বাধা দেওয়ার আগেই মন্দিরের সিঁড়ি বেয়ে তরতরিয়ে উপরে উঠে গেল ফ্লিট। দরজায় দাঁড়ানো দুজন পুরোহিতকে ধাক্কা মেরে ঢুকে পড়ল ভিতরে। তারপর লাল পাথরে গড়া হনুমান মূর্তির কপালে ছাই সমেত জ্বলন্ত সিগারেটটা ডলতে শুরু করলো। স্ট্রিকল্যান্ড চেষ্টা করলো ওকে সরিয়ে আনার, কিন্তু ও ওখানেই বসে পড়ে গম্ভীর গলায় বলল, ওই দেখো, ওর কপালে শয়তানের অশুভ চিহ্ন এঁকে দিয়েছি আমি, মার্ক অফ দ্য বিস্ট। মুহূর্তের মধ্যে যেন জেগে উঠল গোটা মন্দির। ভারতীয় দেবতাকে অসম্মান করার পরিণতি কি হতে পারে স্ট্রিকল্যান্ড ভালো করেই জানত। সেই ভয়ানক সম্ভাবনাগুলোই হয়তো নিজের মনে আওড়াচ্ছিল। স্ট্রিকল্যান্ডের খারাপ লাগার আরও কারণ ছিল। ওর সরকারি পদ এবং দীর্ঘদিন এদেশে বসবাসের ফলে এখানকার পুরোহিতদের সঙ্গে ওর আলাপ পরিচয়। অন্যদিকে ফ্লিট আয়েশ করে মাটিতেই বসে রইল, এক চুলও নড়ল না। বরং জানালো হনুমানের মূর্তিটা হেলান দেওয়ার পক্ষে বেশ নরম, অনেকটা বালিশের মতো। এমন সময় কোনো রকম ইঙ্গিত ছাড়াই মূর্তির পিছন থেকে বেরিয়ে এলো একেবারে সাদা একজন মানুষ। ওই প্রচণ্ড শীতেও সম্পূর্ণ নগ্ন ছিল লোকটা, সারা শরীর রূপোর মতো থপথপে। অনেকদিন কুষ্ঠ রোগে ভোগার ফলে লোকটার নাক, চোখ, মুখ বলে কিছু ছিল না। বাইবেলে বোধহয় এরকম মানুষ সম্পর্কেই বলা হয়েছে তুষার থবল কুষ্ঠরোগী। মন্দিরে প্রতি মুহূর্তে লোক সমাগম বাড়ছিল, যেন মাটি ভেদ করে উঠে আসছিল সবাই। আমরা দুজন মিলে ফ্লিটকে তুলে দাঁড় করাচ্ছি, এমন সময় দৌড়ে এলো সাদা মানুষটা। আমাদের হাতের তলা দিয়ে গলে ঝাঁপিয়ে পড়ল ফ্লিটের উপর, বিড়ালের মতো কুই কুই আওয়াজ করতে করতে ওর বুকের উপর নিজের মাথাটা ঠেকিয়ে দিল। আমরা টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়ার পরেও একটু দূরে বসে মুখ দিয়ে ওই রকমই অদ্ভুত আওয়াজ করে যেতে লাগলো। মন্দিরের দরজার সামনে ভিড় জমে গিয়েছিল, পুরোহিতরা ক্ষেপে উঠেছিল। কিন্তু সাদা মানুষটার অদ্ভুত আচরণ যেন এক লহমায় শান্ত করে তুলল ওদের। কয়েক মুহূর্তের নিস্তব্ধতার পর পুরোহিতদের মধ্যে একজন এগিয়ে এলো স্ট্রিকল্যান্ডের দিকে। নিয়ে যান আপনাদের বন্ধুকে, হনুমান দেবতার সঙ্গে যা করার ও করেছে, এবার হনুমান তার নিজের কাজ করবেন। ভিড় সরে গিয়ে আমাদের যাওয়ার জায়গা করে দিল। ফ্লিটকে নিয়ে রাস্তায় বেরিয়ে এলাম আমরা। স্ট্রিকল্যান্ড প্রচণ্ড রেগে গিয়েছিল, চেঁচিয়ে বলল, আমাদের ওরা ছুরি মারতে পারত, ভাগ্য ভালো যে অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছি। ফ্লিট অবশ্য এসবকে পাত্তা দিল না, শুধু বলল ওর ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে না? ঘুম পেয়েছে, মজা পেয়েছ সব। কি করেছ জানো? মদের নেশায় চুর হয়েছিল। আমরা বাড়ির পথে এগোতে লাগলাম। স্ট্রিকল্যান্ডের রাগ তখনও কমেনি, গুম হয়েই ছিল। হঠাৎ লক্ষ্য করলাম কাঁপুনি শুরু হয়েছে ফ্লিটের, সঙ্গে প্রচুর ঘাম। এই কোথায় এলাম? কিসের গন্ধ এটা? হ্যাঁ, কিসের গন্ধ? বাজারের গন্ধ নাকি ওর সহ্য হচ্ছিল না। আমাদের বাড়ির এত কাছে কসাইখানা কেন, সেই নিয়েও অভিযোগ করতে লাগলো বারবার। জিজ্ঞেস করলো, তোমরা কেউ রক্তের গন্ধ পাচ্ছ না? হ্যাঁ,
রাত শেষ হয়ে সবে ভোর হচ্ছে তখন। ফ্লিটকে বিছানায় শুইয়ে স্ট্রিকল্যান্ড আর আমি হুইস্কি নিয়ে বসলাম। মদ খেতে খেতে মন্দিরের ঘটনাটা আলোচনা করলাম আমরা। স্ট্রিকল্যান্ড স্বীকার করলো ও অবাক হয়েছে। নেটিভদের দ্বারা প্রভাবিত হওয়া ওর একেবারেই পছন্দ নয়, বরং আইন কানুনের হাতিয়ার দিয়ে ওদের ঘায়েল করাটাই ওর কাজ। তাতে পুরোপুরি সফল না হলেও গত 15 বছরে ছোটখাটো কিছু সাফল্য পেয়ে আসছিল। ওরা চাইলে সত্যি আমাদের পিটিয়ে মেরে ফেলতে পারত, কিন্তু কিন্তু তার বদলে সিরেফ কুই কুই আওয়াজ করে ছেড়ে দিল। আমি এর মানে বুঝতে পারছি না। আমার ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। হয়তো ওদের ধর্মের অবমাননা করার জন্য মন্দিরের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে বললাম আমি। ভারতীয় দণ্ডবিধির একটা ধারায় এই ধরনের অপরাধের উল্লেখ আছে। সেটা হলেই বরং খুশি হব। বাড়ির পথ ধরার আগে ফ্লিটের ঘরে একবার উঁকি দিতে গেলাম। দেখলাম ও পাশ ফিরে শুয়ে বুকের বাঁ দিকটা চুলকাচ্ছে। ঠান্ডাজনিত ক্লান্তি আর মনে এক রাশ চিন্তা নিয়ে যখন বাড়ির বিছানায় শুলাম আমি, তখন ভোর 7টা। দুপুর 1টা নাগাদ আমি ফ্লিটের খোঁজ নিতে স্ট্রিকল্যান্ডের বাড়ি গেলাম। ভেবেছিলাম রাতে অত মদ খাওয়ায় দিনের বেলাতে ওর মাথায় যন্ত্রণা থাকবে হয়তো। গিয়ে অবশ্য দেখলাম টেবিলে বসে দিব্যি জলখাবার খাচ্ছে। তবে ওর মেজাজ খুবই গরম। মাংসের টুকরোগুলো কেন আধ কাঁচা রাখা হয়নি সেই নিয়ে বাবুর্চিকে কষে ধমকাচ্ছে। রাতে মদ খেয়ে পরের দিন কেউ কাঁচা মাংস খেতে পারে এমনটা আমার ধারণাতেও ছিল না। ফ্লিটকে সে কথা বলাতেও খুব হাসলো। তোমাদের এখানে আজব ধরনের মশা জন্মায়, সারা রাত আমাকে ছিঁড়ে খেয়েছে, তাও আবার শরীরের একটাই জায়গায়। ওই দেখি কি হয়েছে। অবশ্য এতক্ষণে দাগ মিলিয়েও যেতে পারে। ফ্লিট জামা খুলে দেখালো ওর বুকের বাঁ দিকে চাকা চাকা দাগ, ঠিক যেমন চিতাবাঘের গায়ে থাকে। অনেকগুলো কালো বুটি একসঙ্গে গোল হয়ে বৃত্তের আকার ধারণ করেছে। সকালেই তো লালচে ছিল, এখন দেখছি কালো হয়ে গেছে একেবারে, মন্তব্য করল স্ট্রিকল্যান্ড। এক ছুটে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ফ্লিট। ও গড, এই বিচ্ছিরি দাগগুলো কিসের? আমরা কেউ ওর প্রশ্নের উত্তর দিতে পারলাম না। এরই মধ্যে মাংস এসে গিয়েছিল। চোখের নিমেষে 3টে বড় বড় টুকরো খেয়ে নিল ফ্লিট, তাও জন্তুর মতো। দাঁত দিয়ে কামড়ে কাঁধের ঝটকায় ছিঁড়েছিল। খাওয়া শেষ হলে ও বোধহয় বুঝতে পারল যে ওর আচরণ আমাদের কাছে অদ্ভুত ঠেকছে, তাই ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, জীবনে কোনোদিন এত খিদে পাইনি, যা পেয়েছি গপ খেয়ে নিয়েছি। প্রাতররা শেষ হলে স্ট্রিকল্যান্ড আমাকে বলল, আজ আর বাড়ি যেতে হবে না, তুমি রাতটা এখানেই থেকে যাও। ওর বাড়ি থেকে আমার বাড়ি মাত্র 3 কিলোমিটার, তাই এমন অনুরোধের কোনো মানে ছিল না। তবু স্ট্রিকল্যান্ড জোরাজুরি করতে লাগলো। ও আরও কিছু বলতে যাবে, সেই মুহূর্তে ফ্লিট ঘোষণা করল ওর আবার খিদে পেয়েছে। স্ট্রিকল্যান্ড একজন কাজের লোককে আমার বাড়ি থেকে আমার বিছানাপত্র আর একটা ঘোড়া আনতে পাঠালো। সে ফিরে এলে তবেই বেরোতে পারবো আমরা। তাই সময় কাটানোর জন্য 3 জন মিলে স্ট্রিকল্যান্ডের আস্তাবল দেখতে গেলাম। যারা ঘোড়া ভালোবাসে তাদের পক্ষে এতগুলো ঘোড়াকে কাছ থেকে দেখা, ওদের আচরণ খুঁটিয়ে লক্ষ্য করা, ওদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা নিঃসন্দেহে এক সুবর্ণ সুযোগ। কিন্তু স্ট্রিকল্যান্ডের আস্তাবলে আমরা পা রাখার সঙ্গে সঙ্গে আজব পরিস্থিতির সৃষ্টি হলো। মোট 5টা ঘোড়া ছিল ওখানে। সবকটাই উন্মাদের মতো একসঙ্গে আর্তনাদ করে উঠল, এমনভাবে ছটফট করতে লাগলো যেন দড়ি ছিঁড়ে ফেলবে। তাড়াতাড়ি আস্তাবল ছেড়ে বেরিয়ে এলাম আমরা। স্ট্রিকল্যান্ডের ঘোড়াগুলো যথেষ্ট পুরনো, মালিককে ভালোভাবে চেনে।
ওদের এরকম আচরণের কোনো অর্থ খুঁজে পেলাম না। কিছুক্ষণ পরে স্ট্রিকল্যান্ড আবার ওখানে গেল, সঙ্গে আমাকেও ডেকে নিল। ঘোড়াগুলো তখনও বেশ উত্তেজিত। আমরা গায়ে হাত বুলিয়ে দেওয়াতে একটু একটু করে শান্ত হলো। ঘোড়াগুলো যে আমাদের দুজনকে ভয় পাচ্ছে না সেটা তো বোঝাই যাচ্ছে। ইস, ওরা যদি কথা বলতে পারত। কিন্তু ঘোড়ারা অবলা জীব, ওরা শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল আর আদর খেতে আমাদের কাছে ঘেঁষে আসছিল। এরই মধ্যে ফ্লিট ওখানে উপস্থিত হলো। ওকে দেখা মাত্রই আবার ক্ষেপে উঠল ঘোড়াগুলো। ওদের লাথি খাওয়া থেকে কোনো রকমে পালিয়ে বাঁচলাম। বাইরে এসে স্ট্রিকল্যান্ড বলল, ওরা তোমাকে একদম পছন্দ করছে না ফ্লিট। কি যা তা বলছো? আমার ঘোড়া আমাকে আমার কুকুরের চেয়েও বেশি ভালোবাসে, সব সময় সঙ্গে সঙ্গে ঘোরে। এই বলে আস্তাবলের পাশে বানানো ছোট কুঠুরিটার দিকে চলে গেল ফ্লিট, যেখানে ওর ঘোড়াটা রাখা ছিল। হুড়কো খোলার সঙ্গে সঙ্গে লাফিয়ে বেরিয়ে এলো সেটা। তারপর এক ধাক্কায় ফ্লিটকে ফেলে বাগানের দিকে ছুট লাগালো। পুরো ব্যাপারটা দেখে আমি হাসি চাপতে পারলাম না। স্ট্রিকল্যান্ড কিন্তু হাসল না। ঘোড়ার পিছনে ধাওয়া করার বদলে আড়মোড়া ভেঙে ফ্লিট বলল ওর খুব ঘুম পেয়েছে, ও ঘরে শুতে যাচ্ছে। নতুন বছরের প্রথম দিন কেউ ঘুমিয়ে কাটায় বলে এর আগে আমি শুনিনি। ফ্লিটের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছো? আস্থা বলে বসেই আমাকে প্রশ্ন করল স্ট্রিকল্যান্ড। সেরকম কিছু না, ওই গোগ্রাসে খাওয়ার ব্যাপারটা ছাড়া। অনেকদিন সভ্য লোকালয় থেকে দূরে আছে, একা একা থাকে, হতেই পারে খাওয়া দাওয়ার আদব কায়দা ভুলে গেছে, উত্তর দিলাম আমি। কিন্তু আমার ব্যাখ্যা স্ট্রিকল্যান্ডের পছন্দ হয়েছে বলে মনে হলো না। আর বুকের বিশ্রী দাগগুলো? ওগুলো কোনো পোকামাকড়ের কামড় থেকে হতে পারে, অথবা হতে পারে ওগুলো জন্ম দাগ, এতদিন কারো চোখে পড়েনি। তবে দাগগুলো যে বিশ্রী সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমার কথা শুনে স্ট্রিকল্যান্ড এমনভাবে তাকালো যেন খুব বোকার মতো কথা বলছি। আমার কি মনে হচ্ছে সেটা আমি এখনই বলবো না, নয়তো তুমি আমাকে পাগল ভাববে। কিন্তু তোমাকে কটা দিন আমার সঙ্গে থাকতে হবে। আমি চাই যে তুমি ফ্লিটের উপর নজর রাখো, যতক্ষণ না ওর এই অবস্থা নিয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছি ততক্ষণ। আমি তো ভাবছিলাম আজ রাতের খাবারটা বাইরে খাবো। বেশ, তাহলে আমিও তাই করব, আর ফ্লিটকেও নিয়ে যাব সঙ্গে, অবশ্য যদি ওর কোনো আপত্তি না থাকে। বাগানে কিছুক্ষণ হাঁটলাম আমরা, তারপর ফ্লিটকে ঘুম থেকে তুলতে ওর ঘরে গেলাম। গিয়ে দেখলাম ফ্লিট জেগেই রয়েছে, অস্থিরভাবে ঘরময় পায়চারি করছে। আমার হাড়ো মাংস খেতে ইচ্ছে করছে, এই যাও, শিগগিরই তৈরি হয়ে নাও, ঘোড়া নিয়ে বেরোবো এখন। তখন সবে বিকেল 4টে, একটা নাগাদ জল খাবার খেয়েছে ও। ফ্লিটের আবদার শুনে হতবাক হয়ে গেলাম আমি। আরও বেশ কয়েকবার খাই খাই করলো, তারপর পোশাক বদলে উঠোনে গেল। কিন্তু ওর জন্য স্ট্রিকল্যান্ডের আস্তাবল থেকে আনা ঘোড়াটাও, আগেরটা তো ধরাই যায়নি, ওর কাছে আসতে চাইল না। দেখতে দেখতে 3টে ঘোড়াই প্রচণ্ড ভয় পেয়ে গেল। কিছুতেই আর ওদের শান্ত করা গেল না। এসব দেখে ফ্লিট বলল ও বাড়িতেই থাকবে। অগত্যা স্ট্রিকল্যান্ড আর আমি বেরোলাম। হনুমান মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় আর একবার দেখতে পেলাম ওই কুষ্ঠরোগী সাদা মানুষটাকে। আমাদের দেখে বেরিয়ে এসেছিল লোকটা, মুখে সেই অদ্ভুত কান্নার আওয়াজ। লোকটা স্থানীয় পুরোহিতদের কেউ নয়, একবার যদি ওকে হাতের নাগালে পেতাম। রেস কোর্সে বেশিক্ষণ থাকার উৎসাহ পেলাম না আমরা। ঘোড়াগুলো কেমন নেতিয়ে পড়েছিল, যেন অনেকটা রাস্তা দৌড়ে ক্লান্ত।
প্রায় সারাটা সময় চুপ করেই রইল স্ট্রিকল্যান্ড। আপন মনে এক দুবার বিড়বিড় করলেও খুলে কিছু বলল না। আমরা যখন ফিরলাম তখন সন্ধে নেমে গেছে, চারিদিকে অন্ধকার, কিন্তু বাংলোয় একটা আলো জ্বলছিল না। চাকরগুলো সব অপদার্থ হয়েছে এক একটা। ঝাঁঝিয়ে উঠল স্ট্রিকল্যান্ড। হঠাৎ আমার ঘোড়াটা সামনের 2 পা শূন্যে তুলে লাফিয়ে উঠল। দেখলাম হামাগুড়ি দেওয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালো ফ্লিট, ঠিক আমার সামনেটায়। তুমি এখানে কি করছো? স্ট্রিকল্যান্ড জিজ্ঞেস করল। ততক্ষণে 2টো ঘোড়াই লাফাতে শুরু করেছে, আমাদের পিঠ থেকে ঝেড়ে ফেলে দেয় আর কি। কোনো রকমে ওদের রাস্তা বলে ঢুকিয়ে আমরা ফ্লিটের কাছে ফিরে এলাম। কমলা লেবু ঝোপের কাছে হামাগুড়ি দিচ্ছিল। কি হয়েছেটা কি তোমার? হ্যাঁ, কিছু না। জড়ানো গলায় জবাব দিল ফ্লিট। তোমার বাগানটা আমার খুব ভালো লেগেছে, মাটির গন্ধটা কি সুন্দর, ইচ্ছে করছে এখানেই থেকে যাই, সারা রাত শুয়ে থাকি। আমার কেন জানি না মনে হচ্ছিল কোথাও বড় রকমের কিছু একটা গন্ডগোল হয়েছে। স্ট্রিকল্যান্ডকে তাই বললাম, শোনো, রাতে আর বাইরে খেতে যাচ্ছি না আমরা। সেই ভালো। এই যে ফ্লিট, ওঠো ওঠো, চলো এখান থেকে। এখানে বেশিক্ষণ থাকলে জ্বর বাঁধিয়ে বসবে। চলো খাওয়ার ঘরে চলো, আলোগুলো জ্বালাই, তারপর সবাই একসঙ্গে খেতে বসবো। চলো। অনিচ্ছা সহকারে উঠে দাঁড়ালো ফ্লিট। না না না, আলো জ্বালাতে হবে না, আর আমার এখানেই ভালো লাগছে। চলো চলো চলো, সবাই মিলে বরং আকাশের নিচেই খাই আজকে আমরা। এই মাংস আনতে বলো না, মাংস আনতে বলো, কাঁচা কাঁচা রক্ত মাখা মাংসের টুকরো আনতে বলো, আনতে বলো, আনতে বলো। ডিসেম্বরের সন্ধ্যায় উত্তর ভারতে হাড় কাঁপানো ঠান্ডা পড়ে। বদ্ধ উন্মাদের মতো কথা বলছিল ফ্লিট। হে তোরে, চলো এক্ষুনি। এবার কড়া গলায় ধমক দিল স্ট্রিকল্যান্ড। অনিচ্ছা ভরে ফ্লিট এলো আমাদের সঙ্গে। চাকররা বাতি জ্বালিয়ে আনার পর দেখলাম ওর পা থেকে মাথা অবধি কাদামাটি লেগে নিশ্চয়ই এতক্ষণ ধরে বাগানের মাটিতে গড়াগড়ি দিচ্ছিল। আলো দেখা মাত্র সিঁটিয়ে গেল, তারপর এক ছুটে নিজের ঘরে গিয়ে ঢুকল। তাকানো যাচ্ছিল না ওর দিকে। ওর চোখের মনির পিছনে সবুজের আভাস ধিকি ধিকি জ্বলছে। নিচের ঠোঁট ঝুলে পড়ে মাড়ি বেরিয়ে এসেছে। আজ রাতে বড় কিছু একটা বিপদ হতে চলেছে। তুমি পোশাক বদলিও না, যখন তখন বেরোতে হতে পারে, বলল স্ট্রিকল্যান্ড। চাকরদের খাবার বাড়তে বলে ফ্লিটের জন্য অপেক্ষা করতে লাগলাম আমরা। ওর নড়াচড়ার শব্দ আমাদের কানে আসছিল, কিন্তু আলো না থাকায় কিছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ এক সময় ওর ঘর থেকে গর্জনের আওয়াজ শুনলাম। যেন একটা নেকড়ে ডাকছে। গায়ের রক্ত জমে যাওয়া, লোম খাড়া করা। কথাগুলো কত সহজেই বলে বা লিখে ফেলে মানুষ, কিন্তু অনুভূতিগুলো আদপে কতটা বিভৎস তা আমরা টের পাচ্ছিলাম। আমার হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো, যেন কেউ বুকে ছুরি বসিয়ে দিয়েছে। স্ট্রিকল্যান্ডের মুখটা ওই ডাইনিং টেবিলে পাতা চাদরটার মতোই সাদা হয়ে গেল। আবার গর্জন ভেসে এলো এবং প্রত্যুত্তরে বাইরে কোথাও থেকে পাল্টা শোনা গেল নেকড়ের ডাক। ভয়ের বাঁধন ভাঙল যেন।
ফ্লিটের ঘরের দিকে ছুটল স্ট্রিকল্যান্ড, পিছন পিছন আমিও। গিয়ে দেখলাম জানলা গলে পালানোর চেষ্টা করছে ফ্লিট। ওর গলা দিয়ে জন্তুর মতো পাশবিক ডাক বেরোচ্ছে। তারপর কি হলো আমার ঠিক মনে নেই। বোধহয় স্ট্রিকল্যান্ড লোহার ডান্ডা দিয়ে বাড়ি মেরে অবশ করে দিয়েছিল ওকে। সম্বিত ফিরতে দেখলাম মেঝেতে চিৎপাত হয়ে পড়ে আছে ফ্লিট, আর ওর বুকের উপর বসে রয়েছি আমি। ও কোনো কথা বলতে পারছিল না, শুধুই গর্জন করছিল। সেই গর্জন মানুষের নয়, নেকড়ে। সকাল থেকে খইতে থাকা ওই মানুষের সত্তাটা যেন রাতের অন্ধকারে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আমি যার সঙ্গে যুদ্ধছিলাম সে ফ্লিট নয়, স্রেফ একটা জন্তু। গোটা ব্যাপারটা আমাদের যুক্তি বুদ্ধির সীমানা অতিক্রম করে গিয়েছিল। একবার জলাতঙ্ক বলতে গিয়েও আমি থেমে গেলাম, কারণ কথাটা আমার নিজের কানেই ডাহা মিথ্যে শোনালো। ফ্লিট রূপী পশুটাকে পাংখা টানার দড়ি দিয়ে আপাদমস্তক বেঁধে ফেললাম আমরা। তারপর ঘোড়ার নাল দিয়ে মুখ বন্ধ করে ওকে চ্যাংদোলা করে বসার ঘরে নিয়ে এলাম। একজন চাকরকে দিয়ে সবে ডাক্তার ডুময়কে খবর দিতে পাঠিয়েছি। স্ট্রিকল্যান্ড বলল, কোনো লাভ হবে না, ওকে সুস্থ করে তোলা কোনো ডাক্তারের কাজ নয়। মেঝেতে শুয়ে এদিক ওদিক মাথা ঝাঁকাচ্ছিল ফ্লিট। এই সময় কেউ ঘরে ঢুকে আসলে নির্ঘাত ভাবত আমরা ছাল ছাড়ানোর জন্য একটা জঙ্গলি নেকড়ে ধরে এনেছি। দুহাতে মুখ ঢেকে বসেছিল স্ট্রিকল্যান্ড, মাটিতে পড়ে থাকা জন্তুটার ছটফটানি দেখছিল। ধস্তাধস্তিতে ফ্লিটের ছিঁড়ে যাওয়া জামার ফাঁক দিয়ে উকি দিচ্ছিল ওর বুকের দাগগুলো, যেন অনেকগুলো কালো ফোসকা। ওই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ শুনতে পেলাম কান্নার আওয়াজ। এক ঝটকায় উঠে দাঁড়ালাম আমরা। ভয়ে আমার গা গুলোচ্ছিল, তবু নিজেকে এবং স্ট্রিকল্যান্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য আওয়াজটাকে বিড়ালের ডাক বলে উড়িয়ে দিলাম। এর মধ্যেই ডক্টর ডুময় এলেন এবং ফ্লিটকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন। ফ্লিটের অসুখটা যে জলাতঙ্ক সেই নিয়ে তার মনে কোনো রকম সন্দেহ ছিল না। চিকিৎসা করে কোনো লাভ হবে না, বরং রোগীর যন্ত্রণাই বাড়বে, এমনটাই অভিমত দিলেন তিনি। ফ্লিট 8 ডজন টেরিয়ের পুষত এবং এক আধবার কুকুরের কামড় খাওয়া ওর পক্ষে মোটেই অস্বাভাবিক ছিল না। আর সত্যিই এক্ষেত্রে ডাক্তারের কিছু করারও ছিল না, কেউ জলাতঙ্ক রোগে মারা গেলে ডেথ সার্টিফিকেট লিখে দেওয়া ছাড়া। ফ্লিট ততক্ষণে মুখ থেকে ঘোড়ার নাল ফেলে দিয়ে আবার নেকড়ের ডাক ডাকতে শুরু করেছিল। সেটা দেখে ডুময় জানালেন, ওর আয়ু ফুরিয়ে এসেছে, যে কোনো সময় মারা যেতে পারে। ফ্লিটের অন্তিম মুহূর্তে আমাদের সঙ্গেই থাকার ইচ্ছা প্রকাশ করলেন তিনি, কিন্তু স্ট্রিকল্যান্ড ওকে বারণ করল। ডাক্তারবাবুর নতুন বছর উদযাপন নষ্ট হোক, এটা আমরা কেউই চাইছিলাম না। শুধু ওকে অনুরোধ করলাম ফ্লিটের অসুখের ব্যাপারটা আপাতত সবার থেকে গোপন রাখতে। ডুময়ের ঘোড়ার গাড়ির চাকার শব্দ মিলিয়ে যাওয়ার পরপরই আমার কানের কাছে মুখ নিয়ে এলো স্ট্রিকল্যান্ড। ফিসফিস করে ওর সন্দেহ আমাকে বলল। কথাগুলো এতটাই অবিশ্বাস্য ছিল যে জোরে উচ্চারণ করতেও ওর অস্বস্তি হচ্ছিল। সাধারণত স্ট্রিকল্যান্ড যা বলতো সবই মেনে নিতাম আমি, কিন্তু ওর এই কথাগুলো মানতে আমার লজ্জা হচ্ছিল। তাই বাধ্য হয়ে অবিশ্বাসের ভান করলাম। ওই সাদা লোকটা যদি হনুমান মূর্তির অসম্মানের প্রতিশোধ নিতে ফ্লিটের উপর তুকতাক করেও থাকে, তবু এত তাড়াতাড়ি তার ফল হওয়ার কথা নয়। আমার বলা শেষ হওয়ার আগেই বাইরে আবার ওই কুঁই কুঁই শব্দ আরম্ভ হল।
যাওয়া জন্তুর শরীরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেলাম আমরা। ফ্লিট ওর বাঁধন ছেড়ে উঠে না আসে। এই দেখো দেখো, চেঁচিয়ে উঠল স্ট্রিকল্যান্ড। এরকমটা যদি আর একবার হয়, আমি কিন্তু বলে দিচ্ছি, আমি আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব, আর তোমারও আমাকে সাহায্য করতে হবে। কয়েক মিনিটের জন্য নিজের ঘরে গেল। পুরনো একটা বন্দুকের নল, মাছ ধরার ছিপ, মোটা দড়ি আর খাটের লম্বা ভারী একটা পায়া হাতে নিয়ে ফিরে এলো। ততক্ষণে আমি যা দেখার দেখে নিয়েছি। বাইরে আওয়াজ হওয়ার 2 সেকেন্ডের মধ্যেই ফ্লিটের খিঁচুনি আরম্ভ হয়েছিল, আর ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল। এভাবে একটা প্রাণ কেড়ে নিতে পারে না ও। আপন মনে বলে উঠল স্ট্রিকল্যান্ড। আমার তখন নিজের সঙ্গে দ্বন্দ্ব চলছে। খাপছাড়া ভাবে বলে চললাম, ওটা নিশ্চয়ই কোনো বিড়ালের ডাক। মানে বিড়াল ছাড়া কি বা হতে পারে? ওই কুষ্ঠরোগীটার এখানে আসা সাহস হবে? ফায়ার প্লেসে কাঠ ফেলে আগুন জ্বালালো স্ট্রিকল্যান্ড। বন্দুকের নলটা ঢুকিয়ে দিল আগুনের মধ্যে। বেড়াতে যাওয়ার একটা ছড়ি ভেঙে 2 টুকরো করল। তারপর 1 গজ ছিপের সুতোর 2টো প্রান্ত একসঙ্গে বেঁধে মেছুরেদের মতো করে একটা ফাঁস বানালো। দেখো, আমাদের ওকে জ্যান্ত ধরতে হবে, বেশি আঘাত করাও চলবে না। স্ট্রিকল্যান্ডকে ঈশ্বরে ভরসা রাখতে বললাম আমি। আর একটা বুদ্ধি দিলাম, শোনো, আমরা তো একটা কাজ করতে পারি। পোলো খেলার লাঠি হাতে নিয়ে বাইরে বেরিয়ে যদি ঝোপের আড়ালে লুকিয়ে থাকি, মুখ দিয়ে আওয়াজ করা মানুষ বা জন্তু যাই থাক, যে আমাদের বাড়ির পাশে চক্কর কাটছে, সামনে আসলেই ধরে ফেলব। আমার পরামর্শ স্ট্রিকল্যান্ডের মনে ধরল। বাথরুমের জানলা দিয়ে বাইরে বেরিয়ে এলাম আমরা। তারপর উঠোন পেরিয়ে ঝোপের পিছনে গিয়ে বসলাম। একটু পরেই চাঁদের আলোয় দেখলাম বাড়ির পিছন থেকে বেরিয়ে আসছে সেই কুষ্ঠরোগীটা। আগের মতোই পুরো উলঙ্গ, থেকে থেকে মুখ দিয়ে আওয়াজ করছে আর নাচের ভঙ্গিতে শরীর দোলাচ্ছে। মনটা বিতৃষ্ণায় ভরে গেল আমার। এই জঘন্য প্রাণীটাই ফ্লিটের ওই শোচনীয় অবস্থার জন্য দায়ী। প্রতিজ্ঞা করলাম, স্ট্রিকল্যান্ড যাই করুক না কেন, যে কোনো ধরনের অত্যাচারী করুক না কেন, ওকে সব রকম সাহায্য করব আমি। বাড়ির সদর দরজার কাছে এসে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো সাদা মানুষটা, আর সেই সুযোগেই লাঠি হাতে ওর ওপর ঝাঁপিয়ে পড়লাম আমরা। খেয়াল রাখতে হচ্ছিল যাতে ও পালিয়ে না যায়, আবার বেকায়দায় বড় কোনো ধরনের চোটও না পায়। এতদিন আমাদের ধারণা ছিল কুষ্ঠরোগীরা শারীরিকভাবে দুর্বল হয়। লোকটার সাংঘাতিক গায়ের জোর সেই ধারণাকে নস্যাৎ করে দিল। শেষমেশ স্ট্রিকল্যান্ড কোনো রকমে ওর পা দুটো চাপটে ধরে ওকে মাটিতে পেড়ে ফেলে, আর আমি ঘাড়ে পা দিয়ে চেপে ওকে শুইয়ে রাখি। তারস্বরে আওয়াজ করছিল লোকটা, আর জুতো পরে থাকা সত্ত্বেও আমার গা শিরশির করছিল, যেন নোংরা অপবিত্র কিছু সংস্পর্শে এসেছি। ক্রমাগত আঙুল খসে যাওয়া হাত আর পা ছুঁড়ে ছুঁড়ে আমাদের সরানোর চেষ্টা করছিল লোকটা। ঘর থেকে একটা চাবুক এনে ওর বগলের তলা দিয়ে পেঁচিয়ে দিলাম আমরা। তারপর টানতে টানতে ওকে বসার ঘরে নিয়ে এলাম। পালানোর চেষ্টা করলো না ও, শুধু মুখ দিয়ে কুঁই কুঁই আওয়াজ চালিয়ে গেল। ওর সঙ্গে মেঝেতে শোয়া ফ্লিট রূপী জন্তুটার চোখাচোখি হওয়া মাত্র ঘরের মধ্যে যেটা ঘটল সেটা এক কথায় অবর্ণনীয়। যন্ত্রণায় ধনুকের মতো পিছন দিকে বেঁকে গেল ফ্লিটের শরীরটা, যেন ওর শিরা উপশিরায় স্ট্রিকনিন জাতীয় বিষ ঢেলে দিয়েছে কেউ। বিভৎস আর্তচিৎকার বেরিয়ে এলো ওর গলা চিরে। আমি ঠিকই সন্দেহ করেছিলাম। স্ট্রিকল্যান্ড বলল, এবার ওকে দিয়েই ফ্লিটকে সুস্থ করাতে হবে। ডান হাতে তোয়ালে জড়িয়ে নিয়ে আগুনের ভিতর থেকে গনগনে বন্দুকের নলটা বের করে আনলো।
ভাঙা ছড়ির একটা খণ্ড সুতোর ফাঁসের ভেতর দিয়ে গলিয়ে মজবুত বাঁধন বাঁধলাম আমি। কুষ্ঠরোগীটাকে খাটের পায়ের সঙ্গে শক্ত করে বাঁধলাম। আমি একটু একটু বুঝতে পারছিলাম কিভাবে প্রাচীন সময়ে ঘরের মহিলারা, এমনকি শিশুরাও ডাইনি পুড়িয়ে মারার মতো বীভৎস দৃশ্যগুলো সহ্য করে নিত। মেঝেতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল ফ্লিট, আর সাদা মানুষটার মসৃণ মাংসপিণ্ডের মতো মুখেও নানান অনুভূতি খেলা করছিল, ঠিক যেমনভাবে স্ট্রিকল্যান্ডের হাতে ধরা আগুন লাল নলের চারপাশে ভেসে বেড়াচ্ছিল অদৃশ্য তাপপ্রবাহ। এক হাতে উত্তাপ থেকে নিজের চোখ দুটো আড়াল করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল স্ট্রিকল্যান্ড। তারপর কাজ শুরু করল। প্রথম যখন কথা বলল কুষ্ঠরোগীটা, ততক্ষণে বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। তার আগে পর্যন্ত কান্নার আওয়াজ ছাড়া আর কিছুই বেরোয়নি ওর মুখ দিয়ে। নিঃসাড়ে পড়েছিল ফ্লিটরূপী পশুর অবসন্ন দেহটা। গোটা বাড়ি জুড়ে বিরাজ করছিল নিস্তব্ধতা। আমরা সাদা মানুষটার বাঁধন খুলে দিয়ে ফ্লিটের ওপর থেকে অভিশাপ তুলে নিতে বললাম। বুকে ভর দিয়ে ফ্লিটের নিথর শরীরটার কাছে গেল লোকটা। ওর খোলা চামড়ায় হাত রাখল কয়েক মুহূর্ত মাত্র, তারপরে এলিয়ে পড়ল এক পাশে। জোরে জোরে শ্বাস টানতে লাগল। এরপর ফ্লিটের শরীরে মানুষের আত্মা ফিরে এলো যেন। ফোঁটা ফোঁটা ঘাম জমতে লাগলো ওর কপালে। চোখ দুটো পশুর নয়, মানুষের। ঘুমে আচ্ছন্ন হয়ে এলো। ঘণ্টা খানেক অপেক্ষা করলাম আমরা, তাও ফ্লিটের ঘুম ভাঙল না। তখন ধরাধরি করে ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর ফিরে এসে কুষ্ঠরোগীটাকে চলে যেতে বললাম। যাওয়ার আগে যা কিছু দিয়ে ওকে ছুঁয়েছিলাম, খাটের পায়া, তোয়ালে, দড়ি, চাবুক, সব ওকে দিয়ে দিলাম আমরা। সঙ্গে দিলাম একটা বিছানার চাদর, নগ্নতা ঢাকার জন্য। মুখ দিয়ে টুঁ শব্দ করল না লোকটা। চাদর গায়ে জড়িয়ে ভোরের আবছা আলোয় মিলিয়ে গেল যেন। জামার হাতা দিয়ে মুখ মুছে ধপ করে বসে পড়ল স্ট্রিকল্যান্ড। দূরে কোথাও থেকে পরপর 7 বার ঘণ্টার ধ্বনি ভেসে এলো। পাক্কা 24 ঘন্টা। গত একদিনে যা কিছু করেছি তা আমাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য তো বটেই, পাগলা গারদে পাঠানোর জন্য যথেষ্ট। আচ্ছা, আমরা কি আদৌ জেগে আছি না স্বপ্ন দেখছি বলো তো? স্ট্রিকল্যান্ডের পায়ের কাছেই পড়েছিল গনগনে বন্দুকের নলটা। বসার ঘরের কার্পেটটা কালো হয়ে পুড়ে গন্ধ বেরোচ্ছিল। স্বপ্নে কেউ পোড়া গন্ধ পায় না। সকাল 11টা নাগাদ আমরা দুজনে গিয়ে ফ্লিটকে ঘুম থেকে ওঠালাম। চোখ খোলার পরেও বেশ কিছুক্ষণ আচ্ছন্ন হয়ে রইল। তারপর আমাদের দেখে বলল, হ্যাপি নিউ ইয়ার। আমায় দেখে শিক্ষা নিতে পারো। বেশি মদ খেলে কি অনর্থ হয় আমার তো মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। হ্যাঁ, শুভেচ্ছার জন্য ধন্যবাদ ফ্লিট, কিন্তু তুমি একটু দেরি করে ফেলেছ। আজ 1 নয়, 2 জানুয়ারি। টানা একটা দিন ঘুমিয়ে কাটিয়েছো তুমি। ঠিক সেই সময় দরজা দিয়ে ভেতরে ঢুকলেন ডক্টর ডুময়। তাড়াহুড়োয় পায়ে হেঁটেই এসেছিলেন ভদ্রলোক। হয়তো ভেবেছিলেন ফ্লিটের মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের সাহায্য প্রয়োজন হবে। আমি একজন নার্সকেও সঙ্গে এনেছি, যা কিছু দরকার তাতে সাহায্য করতে পারবে। নার্স? কোথায় নার্স? উৎফুল্ল স্বরে বলে উঠল ফ্লিট। ওকে ভেতরে রাখুন।
হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন ডক্টর ডুময়। তাকে ডেকে একপাশে নিয়ে গেল স্ট্রিকল্যান্ড। বোঝানোর চেষ্টা করলো যে হয়তো ফ্লিটের রোগ নির্ধারণে কিছু একটা ভুল হয়েছিল। ডুময় বেশিক্ষণ থাকলেন না। এমন আকস্মিকভাবে রোগীর সেরে ওঠাটা নির্ঘাত ডাক্তার হিসেবে তার পেশাদারিত্বে আঘাত করেছিল। উনি চলে যাওয়ার পর কিছুক্ষণের জন্য স্ট্রিকল্যান্ডও বেরোলো। ফিরে এসে বলল, হনুমান মন্দিরে গেছিলাম সেদিনের জন্য ক্ষমা চাইতে, কিন্তু মন্দিরের পুরোহিতরা কি বলছে জানো? কি বলছে যে ওরকম কোনো ঘটনাই নাকি ঘটেনি। আমার কোথাও বোঝার ভুল হয়েছে। কি বলি, মানে বলছে যে কোনো সাদা চামড়ার মানুষের স্পর্শে হনুমান দেবতার মূর্তি কখনো অপবিত্র হয়নি। তোমার কি মনে হচ্ছে বলো তো? স্বর্গ এবং মর্তে এমন অনেক কিছুই আছে। শেক্সপিয়ার আওড়াতে গিয়েও চুপ করে গেলাম আমি, কারণ স্ট্রিকল্যান্ডের এই উদ্ধৃতিটা মোটেই পছন্দ ছিল না। ওর মতে উক্তিটা নাকি বহু ব্যবহারে জীর্ণ। বিকেলবেলা স্নান সেরে জামা কাপড় বদলে নিচে এলো ফ্লিট। বসার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে নাক কোঁচকালো, যেন বিকট কোনো গন্ধ শুঁকে ফেলেছে। কি জঘন্য গন্ধ, মনে হচ্ছে কুকুরের গা থেকে বেরোচ্ছে। স্ট্রিকল্যান্ড, তোমার ওই পোষা টেরিয়ারগুলোর আরও যত্ন নেওয়া উচিত। ওদের লোমগুলো ভালো রাখার জন্য না একটু সালফার ব্যবহার করতে পারো, জানো তো। ফ্লিটের কোনো কথার উত্তর দিল না স্ট্রিকল্যান্ড। চেয়ারের হাতলে ভর দিয়ে ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর অট্টহাসিতে ফেটে পড়ল। একজন প্রাপ্তবয়স্ক সভ্য মানুষের মৃগী রোগীর মতো হাসতে থাকা মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। ওকে থামাতে যাব, তখনই খেয়াল হলো আগের রাতে এই ঘরে বসেই ফ্লিটের আত্মাকে অভিশাপ মুক্ত করতে কি লড়াইটাই না করেছি আমরা। মনে পড়া মাত্র বেদম হাসি পেল আমারও। বিষম খেতে খেতে যোগ দিলাম স্ট্রিকল্যান্ডের সঙ্গে। এসব দেখে ফ্লিটের নিশ্চয়ই মনে হলো আমরা উন্মাদ হয়ে গেছি, কারণ গত কয়েকদিনে যা যা ঘটেছিল সে বিষয়ে কিছুই ওকে জানাইনি আমরা। বছর কয়েক পর বিয়ে করলো স্ট্রিকল্যান্ড। ধর্মপ্রাণ বউকে সঙ্গ দিতে নিয়মিত চার্চে যাওয়াও শুরু করলো। এই ঘটনাটা নিয়ে তখন আর একবার নিরপেক্ষভাবে বিশ্লেষণে বসলাম আমরা। স্ট্রিকল্যান্ডই আমাকে পরামর্শ দিল গোটা ব্যাপারটা জনসমক্ষে নিয়ে আসার, কিন্তু এতে রহস্য সমাধানের ক্ষেত্রে কোনো লাভ হবে বলে আমার অন্তত মনে হয় না। শুনছিলেন সৌভিক চক্রবর্তীর ভাবানুবাদে রুডিয়ার্ড কিপলিংয়ের কাহিনী দ্য মার্ক অফ দ্য বিস্ট। কথকের ভূমিকায় ছিলাম আমি তমাল, ফ্লিট অন্বেষ, স্ট্রিকল্যান্ড এনামুল, ডক্টর ডুময় নিহারেন্দু এবং পুরোহিত হ্যাপি। শব্দ সংযোজনে রিম্পা, আবহ নির্মাণে সায়ন দত্ত। শেষ হল দ্য মার্ক অফ দ্য বিস্ট।